রংপুরের দাসপাড়া মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তীর পরিবারের রাতটাও শুরু হয়েছিল অন্য সব স্বাভাবিক রাতের মতোই। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই বাড়ি পরিণত হয় ভয়াবহ হত্যাকাণ্ডের নীরব সাক্ষীতে। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও মাত্র 12 বছরের ছেলে সন্তান একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করে তারই 2 জন প্রতিবেশী। আর পুলিশের দাবি, হত্যার পরও কয়েক ঘন্টা ওই বাড়িতেই অবস্থান করেছিল ঘাতকেরা। প্রায় 3 দিন পর তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ, আর তার কয়েক ঘন্টা পরেই পুলিশ গোয়েন্দা তথ্য ও আলামতের ভিত্তিতে আটক করে আলোচিত এই হত্যাকাণ্ডের 2 খুনিকেই। তোমরা ভালো থাকিও, ভালো রেজাল্ট করবে, দুষ্টমি করো, তোমাদের দুষ্টমিটাকে আমি গ্রহণ করি। যারা সবচেয়ে ক্লাসের দুষ্ট ছিলে, যে আমি তোমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 জন পাশে নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর ছাদে যায়। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। শব্দ শুনে বিষয়টি দেখতে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী, আর তখনই ঘটে ভয়াবহ ঘটনা। পুলিশ বলছে, মাদক সেবনের এই কথা যেন বাইরে ছড়িয়ে না পড়ে তা ধামাচাপা দিতেই গণপতি চক্রবর্তীর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। আর তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর শব্দ শুনে এগিয়ে এলে তাকেও সিঁড়িতে হত্যা করা হয়। এরপর বাবা মায়ের কি হয়েছে তা দেখতে এগিয়ে আসে তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী, তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। সবশেষে বাকি থাকে পরিবারের ছোট ছেলে প্রিয়ম। মাত্র 12 বছরের এই শিশুটি খুনিদের চিনে ফেলতে পারে এমন আশঙ্কায় তাকেও হত্যা করা হয়। পুলিশের দাবি, কাপড় পেঁচানোর পর বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মানে মাদক সেবনের তথ্য ধামাচাপা দিতে প্রথমে গণপতি, এরপর খুনের তথ্য ঢাকতে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, আবার এই 2 খুন চাপা দিতে তাদের মেয়ে সন্তান আগামী চক্রবর্তী ও সর্বশেষ মাত্র 12 বছরের সন্তান ও রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্রকেও হত্যা করে তারা। আর এসব কথা বলতে গিয়েই বারবার আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। 4টি প্রাণ কেড়ে নেওয়ার পরেও যেন কিছুই ঘটেনি এমন স্বাভাবিক আচরণ করে খুনিরা। পুলিশের দাবি, 4 খুনের পর মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ওই বাড়ির বাথরুমে গিয়ে গোসল করে, এরপর ফ্রিজ থেকে শসা বের করে খায়, ডাইনিং টেবিল থেকে খায় খেজুর, এমনকি আবারও ইয়াবা সেবন করে তারা। হত্যার ঘটনাকে ডাকাতি হিসেবে দেখাতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে তারা। স্বর্ণালঙ্কার যাচাই করতে আগুনও ব্যবহার করে, এমনকি 2টি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখে যাতে আঙ্গুলের ছাপের কোনো আলামত না থাকে। কিন্তু এত সতর্কতার পরেও ভুলে যায় নিজেদের খাওয়া খেজুর, অর্ধেক শসা ও পোড়ানো চুরির কথা। ঢাকতে ভুলে যায় প্রাণনাশের সময় ধস্তাধস্তির মাঝে তাদের নিজেদের গায়ের ক্ষত চিহ্নের কথাও। আর এই সূত্র ধরেই পুলিশ কড়া নাড়ে খুনিদের ঘরের দরজায়। খুনের পরেও আরো 6 থেকে 7 ঘন্টা তারা ওই বাড়িতেই অবস্থান করে। সকাল হলে বের হওয়ার সুযোগ খুঁজতে থাকে তারা। শেষ পর্যন্ত জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকায় বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে লুট করা স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখে মন্দিরের পেছনে। আর এদিকে বাড়ির ভেতরে পড়ে থাকে 4টি নিথর দেহ। পরে স্বজনদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে একে একে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রের মরদেহ। স্বজনদের আহাজারি আর সহপাঠী ও সাবেক শিক্ষকের হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর যখন উত্তাল, তখন প্রশংসিত হচ্ছেন প্রশাসন। মাত্র কয়েক ঘন্টার মাঝেই অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের পর পুলিশ জানায় কিভাবে আর কোন সূত্র ধরে এত দ্রুত খুনিদের শনাক্ত করা হলো। পুলিশ বলছে 2 খুনিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা পাওয়া গেছে। এখন প্রশ্ন একটাই, একটি পরিবারের 4টি প্রাণ কেড়ে নেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি কেবলই মাদক সেবন ছিল? আর এই হত্যার সর্বোচ্চ শাস্তি কি নিশ্চিত করতে পারবে বাংলাদেশের প্রচলিত আইন? আর কবেই বা থামবে মাদক ও প্রাণ কেড়ে নেওয়ার এই ভয়ঙ্কর খেলা? হাসান জিহাদি, মানব কণ্ঠ।